বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য একটা মজার বিষয় নিয়ে এসেছি, তা হলো তড়িৎচুম্বক আবেশ। আবেশক্রিয়া কথাটি বললেই কয়েকজন বিজ্ঞানীর কথা বলতেই হয়। তাদের অক্লান্ত পরিশ্রমের জন্যই আমরা আজ এত বিলাসবহুল জীবনযাপন করতে পারছি। এনাদের মধ্যে বিজ্ঞানী ওয়েস্টেড সর্বপ্রথম পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করেন। তারপর ইংল্যান্ডে মাইকেল ফ্যারাডে, আমেরিকায় জোসেফ হেনরি এবং রাশিয়ায় এইচ.এফ.ই. লেঞ্জ এই চুম্বক ক্ষেত্র থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা যায় তা নিয়ে গবেষণা চালান। পরে তিনজনই পৃথক পৃথকভাবে সাফল্য লাভ করেন, কিন্তু মাইকেল ফ্যারাডে তার পরীক্ষালব্ধ ফলাফল সর্বপ্রথম প্রকাশ করায় তাকেই আবেশক্রিয়ার আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বন্ধুরা, তোমরা হয়তো এতক্ষণে তড়িৎচুম্বক আবেশ সম্পর্কে কিছু ধারণা পেয়েছ, তবুও আমি বিষয়টির পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করছি। তড়িৎচুম্বক আবেশ আসলে কোনো পদার্থ বা ডিভাইস নয়, এটা এক প্রকার ক্রিয়া। অর্থাৎ কোনো পরিবাহী বা কয়েলের কাছে চুম্বক বলরেখার পরিবর্তনের ফলে ওই পরিবাহী বা কয়েলে বিদ্যুৎ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকেই তড়িৎচুম্বক আবেশ বলা হয়। বন্ধুরা, তোমরা যদি তড়িৎচুম্বকের সংজ্ঞা এবং আবেশক্রিয়ার সংজ্ঞা পাশাপাশি কল্পনা করো, তাহলে দেখবে তড়িৎচুম্বক ক্রিয়ার উল্টো প্রক্রিয়াই হচ্ছে আবেশক্রিয়া। বন্ধুরা, আমরা তড়িৎচুম্বক লেকচারে দেখেছি একটি সোজা পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহিত করা হলে এর চারপাশে কিভাবে চুম্বক বলরেখার উৎপন্ন হয়। আমরা আগেই বলেছি তড়িৎচুম্বক ক্রিয়ার উল্টো প্রক্রিয়া হচ্ছে আবেশক্রিয়া। তড়িৎচুম্বক ক্রিয়ায় আমরা পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক বলরেখার উৎপন্ন করেছি, কিন্তু আবেশক্রিয়ার ক্ষেত্রে আমরা পরিবাহীর কাছে চুম্বক বলরেখার পরিবর্তন করে বিদ্যুৎ উৎপন্ন করব। এটার নাম অসিলোস্কোপ। এটাকে আমরা গ্যালভানোমিটারের পরিবর্তে ব্যবহার করেছি, কারণ এই পরিবাহীতে যেটুকু বিদ্যুৎ উৎপন্ন হবে তা খুবই অল্প, যা গ্যালভানোমিটারে দেখা সম্ভব হবে না। তাই আমরা গ্যালভানোমিটারের পরিবর্তে এই ডিভাইসটি ব্যবহার করেছি। দেখো বন্ধুরা, আমি পরিবাহীটিকে অসিলোস্কোপের ইনপুটের সাথে সংযুক্ত করলাম। এই পরিবাহীর কাছে আমি যখন চুম্বকটাকে নাড়াচাড়া করছি, তখন এখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে জন্যই কিন্তু অসিলোস্কোপের রেখাটি বিক্ষিপ্ত হচ্ছে। আমি যতক্ষণ চুম্বকটাকে নাড়াচ্ছি ততক্ষণই বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। আমি যখন চুম্বকটাকে স্থির রাখছি তখন কিন্তু বিদ্যুৎ আর উৎপন্ন হচ্ছে না। বন্ধুরা, আমরা এখন দেখব একটি কয়েলে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়। দেখো, আমার কাছে একটি কয়েল, একটি স্থায়ী চুম্বক এবং একটি গ্যালভানোমিটার। আমরা তড়িৎচুম্বক লেকচারে দেখেছি একটি কয়েলে বিদ্যুৎ প্রবাহ দেয়া হলে তার অক্ষে কিভাবে চুম্বক বলরেখাগুলো ঘনীভূত হয়। তাহলে আমরা যদি এই কয়েলে বিদ্যুৎ উৎপন্ন করতে চাই, তাহলে অক্ষেই চুম্বক বলরেখার পরিবর্তন ঘটাতে হবে। দেখো বন্ধুরা, এই চুম্বকটাকে যখন আমি কয়েলের কাছে নিয়ে যাচ্ছি তখন গ্যালভানোমিটারের কাঁটাটি মাইনাসের দিকে বিক্ষিপ্ত হচ্ছে। আবার যখন দূরে নিয়ে যাচ্ছি তখন গ্যালভানোমিটারের কাঁটাটি প্লাসের দিকে বিক্ষিপ্ত হচ্ছে। আবার আমি যদি চুম্বকের দিকটা উল্টে দেই, তাহলে আমি যখন কয়েলের কাছে চুম্বকটাকে নিয়ে যাচ্ছি তখন কাঁটাটি প্লাসের দিকে বিক্ষিপ্ত হচ্ছে। আবার যখন দূরে নিয়ে আসছি তখন কাঁটাটি মাইনাসের দিকে বিক্ষিপ্ত হচ্ছে। অর্থাৎ প্রথমে গ্যালভানোমিটারের কাঁটাটি যেদিকে বিক্ষিপ্ত হয়েছিল, চুম্বকের মেরু উল্টে নেওয়ার ফলে তার বিপরীত দিকে কাঁটাটি বিক্ষিপ্ত হলো। যেমনটি আমরা দেখেছিলাম তড়িৎচুম্বক লেকচারে, বিদ্যুৎ প্রবাহ উল্টে দেওয়ার ফলে মেরুও উল্টে যায়। বন্ধুরা, আমরা এতক্ষণ কয়েলের কাছে স্থায়ী চুম্বককে নাড়াচাড়া করে বিদ্যুৎ উৎপন্ন করলাম। এখন এই স্থায়ী চুম্বকটাকে বাদ দিয়ে যদি আরেকটি কয়েলকে এই কয়েলের পাশে রেখে বিদ্যুৎ সংযোগ দেই, তাহলেও কিন্তু এই কয়েলে বিদ্যুৎ উৎপন্ন হবে। এখন দেখো, আমি যখন প্রবাহ বন্ধ করছি তখন কাঁটাটি মাইনাসের দিকে বিক্ষিপ্ত হচ্ছে। আবার যখন প্রবাহ দিচ্ছি তখন কাঁটাটি প্লাসের দিকে বিক্ষিপ্ত হচ্ছে। আবার আমি যদি এখানে প্রবাহটা উল্টে দেই, তাহলে প্রবাহ বন্ধ করার সময় কাঁটাটি প্লাসের দিকে বিক্ষিপ্ত হচ্ছে এবং প্রবাহ দেওয়ার সময় কাঁটাটি মাইনাসের দিকে বিক্ষিপ্ত হচ্ছে। আবার আমরা যদি এখানে প্রবাহের দিক স্থির রেখে এই রেগুলেটরের সাহায্যে প্রবাহ মাত্রা কম বেশি করি, তাহলেও কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হবে।
আমরা যখন এই কয়েলটাতে স্থায়ী চুম্বককেও স্থির রেখেছি তখনও কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয়নি। সেই প্রক্রিয়াটাও এখানে ঘটছে, অর্থাৎ এখানে যদি এই প্রবাহটাকে আমরা স্থির রাখি তাহলেও বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে না। কারণ আমরা যদি প্রবাহ স্থির রাখি তাহলে চুম্বক বলরেখাও স্থির থাকবে, আর চুম্বক বলরেখা যদি স্থির থাকে তাহলে সেখানে বিদ্যুৎ উৎপন্ন হবে না। আর আমরা যদি চুম্বক বলরেখার পরিবর্তন না ঘটিয়ে কোনো কয়েলের পাশে অনেক শক্তিশালী চুম্বকও রাখি তাহলেও কিন্তু সেই কয়েলে বিদ্যুৎ উৎপন্ন হবে না। আমরা যদি বিদ্যুৎ উৎপন্ন করতে চাই তাহলে কয়েলের কাছে চুম্বক বলরেখাকে পরিবর্তন করতেই হবে। তড়িৎচুম্বক আবেশের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি কোনো কয়েলের কাছে চুম্বক বলরেখার পরিবর্তন ঘটানোর ফলেই বিদ্যুৎ উৎপন্ন হয়। আবেশ ক্রিয়ার ফলে উৎপন্ন ভোল্টেজকে বলা হয় আবিষ্ট ভোল্টেজ এবং উৎপন্ন প্রবাহকে বলা হয় আবিষ্ট প্রবাহ। আর আমরা যদি এই আবিষ্ট বিদ্যুতের মান বৃদ্ধি করতে চাই তাহলে আমাদেরকে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন অধিক শক্তিশালী চুম্বক ব্যবহার করতে হবে, কয়েলের কাছে চুম্বককে দ্রুত আনা নেওয়া করতে হবে, কয়েল ও চুম্বকের ক্ষেত্রফল বৃদ্ধি করতে হবে। এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব ডিসি মোটর নিয়ে। দেখো, এটাই সেই ডিসি মোটর। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। তড়িৎচুম্বক আবেশ সম্পর্কে আমার আরও অনেক কিছুই বলার ছিল, কিন্তু আমার মনে হয় এটুকুই তোমাদের জন্য যথেষ্ট। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার ভিডিও সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও।